আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমার ধারণা সোশ্যাল মিডিয়ায় সেই বহুল প্রচারিত ভাইরাল হওয়া ভিডিওটা আপনারা মোটামুটি সবাই দেখেছেন অথবা শুনেছেন, এবং ভিডিওর পাশাপাশি এটা নিয়ে বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন পত্রিকার অনলাইন ভার্সনে নিউজও হয়েছে। ঘটনা হলো রাজশাহীর দাউকান্দি সরকারি কলেজে অধ্যক্ষ এবং একজন নারী শিক্ষককে মারধর করা এবং কার্যালয়ে ভাঙচুর করা। এবং ওই নারী শিক্ষককে যে মারধর করছে একজন লোক, এক ভদ্রলোক, উনি হাতে স্যান্ডেল দিয়ে তাকে পিটাচ্ছিলেন। সেই দৃশ্যও কিন্তু অধ্যক্ষের কক্ষে বসেই সেই দৃশ্যও কিন্তু আমরা সবাই দেখেছি। এর মধ্যে কয়েকটা ভার্সন পাওয়া গেছে, এক একজন এক এক কথা বলছে। অনেকে বলছে এই নারী শিক্ষিকাই নাকি প্রথমে আপনার বিরোধটা শুরু করেছিল, গালাগালি করেছিল, কাকে থাপ্পড় মেরেছিল, এগুলো বলা বলি হচ্ছে। আবার এই যে দৃশ্যটা খুব বেশি দেখা গেছে, জুতা পিটার ব্যাপারটা, যেটা স্যান্ডেল দিয়ে পিটিয়েছে নারী শিক্ষককে, সেই ঘটনার পরেও নাকি আরেকটা দফা মারামারি হয়েছে। আবার ওরা যারা এখান থেকে ছিল এসে তারা আবার বাইরে যেয়ে নিজেদের লোকবল নিয়ে এসে তখন এই শিক্ষককেও পিটিয়েছে, আবার ওখানকার যে প্রিন্সিপাল তাকেও পিটিয়েছে। এবং এই পেটানোর পর শিক্ষক এবং প্রিন্সিপালের রক্তাক্ত দেহ একটা ভিডিও আমি দেখলাম, রক্তাক্ত অবস্থায় তারা বসে আছেন। তারপরে তাদেরকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে, ওখানে চিকিৎসা হচ্ছে। কি নিশ্চয়ই করে মামলা টামলা কিছু একটা হবে, জানি না। তো যারা এখানে এই কাজটা অপকর্মটা করেছে তাদের মোটামুটি প্রাথমিক পরিচয় হলো তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কেবল এটুকু বললে শেষ হয় না, আমি বরং অন্যভাবে বলি, তারা সরকারি দল যে বিএনপি তার রাজনীতির সঙ্গে জড়িত। কেবল বিএনপির কিন্তু কোনো মূল্য নাই, সরকারি দল হলে মূল্য আছে। আমাদের সমস্যাটা হলো ওই জায়গায়। এই বিএনপি গত 15 বছর কোথায় ছিল? এই বীর পুঙ্গবরা, এই বিশিষ্ট বীর স্যান্ডেল হাতের নারীকে পিটায়, তারা গত 15 বছর কোথায় ছিল? কোথাও পাবে না। তখন তারা সবাই ইজয় করতেছিল। যেই তার দল সরকার এসেছে সেই মাত্র তারা সব এক একজন মহা ক্ষমতাবান রুস্তমে পরিণত হয়েছেন। যার ইচ্ছা তারা ধমক দেয়, যার ইচ্ছা তারা পিটায়, স্যান্ডেল পিটা করে, নারীকে মারে, নারীর গায়ে হাত তুলে। আপনি তো বলবেন আমি নারী শব্দটাকে আলাদা করে দেখছি। হ্যাঁ, আলাদা করে দেখবো, আলাদা করে অবশ্যই দেখবো। সারা দুনিয়াতেই দেখে তো, সারা দুনিয়াতে তিনটা মানুষের মধ্যে তিনটা গ্রুপকে সম্পূর্ণ আলাদাভাবে দেখা হয় এবং তাদের গুরুত্ব সম্পূর্ণভাবে বাড়তি দেওয়া হয়। সেই 1 নম্বর কি শিশু, 2 নম্বর হলো বৃদ্ধ, 3 নম্বর হলো নারী। শিশু, বৃদ্ধ এবং নারী, এদেরকে আলাদা গুরুত্ব দিতে হবে আপনাকে, এটাই নিয়ম। তো যতদিন তারা সরকারি দলে না ছিল ততদিন তাদের বাহাদুরিটা দেখা যায় নাই। এখন সরকারি দলে হওয়াতে তারা সবাই এক একজন বাহাদুর হয়ে গেছে, আইন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। দেখেন, যেদিন এই ঘটনা ঘটেছে সেদিন কিন্তু ওই কলেজে ডিগ্রি পরীক্ষা চলছিল এবং ডিগ্রি পরীক্ষা উপলক্ষে সেখানে 144 ধারা জারি ছিল। তো যেখানে 144 ধারা জারি, সেখানে এই লোকগুলি ওই কলেজে ঢুকলো কিভাবে? কোন আইনে ঢুকলো? কে ঢুকতে দিল? এবং ঢোকার পর তারা কিন্তু বসে থাকলো কিভাবে? এগুলো জবাব কিন্তু কেউ দিচ্ছে না। আবার ধরেন আরো অনেকগুলি বিষয় এখানে কিন্তু আছে। সেই বিষয়গুলো জানা গেছে কি, যে ওখানে একজন নাকি মৎস্য ব্যবসায়ী গিয়েছিল এবং ওই মৎস্য ব্যবসায়ী এই শিক্ষককে পিটিয়েছেন এবং পরে মৎস্য ব্যবসায়ী লুঙ্গি পরে গিয়েছিল। কিন্তু লক্ষ্য করেন তো, কলেজে মৎস্য ব্যবসায়ীর কাজটা কি? মাস্তানি করতে গেছে। অর্থাৎ ছেলেরা আরো বড় মাস্তান, তারা এসে পরে তাদেরকে আবার পিটিয়েছে। তো এই ঘটনার পর বিএনপি একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছে। আমি দেখলাম যে রুহুল কবির রিজভী ওনার স্বাক্ষরে একটা সিদ্ধান্তের বিজ্ঞপ্তি দেখলাম। ওনারা জয়নগর ইউনিয়ন বিএনপির যে সহসভাপতি আকবর আলী, তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে এবং তাকে বিএনপি প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করছে। মনে হচ্ছে ভালো, আচ্ছা ভালোই। আচ্ছা, আমরা একটু বরং দেখি যে বিভিন্ন রিপোর্ট যেগুলি বেরিয়েছে পত্রিকার। আমি একটা পত্রিকার রিপোর্টের কথা বলি, প্রথম আলো পত্রিকার কথা বলছি। প্রথম আলো রিপোর্টে এই ঘটনার জন্য তারা কাকে দায়ী করেছে একটু দেখি আমরা। সেখানে ওনারা প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,
প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে তারা বলছে, স্থানীয় একজন মৎস্য ব্যবসায়ী বিএনপির কর্মী শাহাদাত আলী এই প্রদর্শক আলিয়া খাতুনকে স্যান্ডেল দিয়ে পিটিয়েছেন। শাহাদাত আলীর ছেলে লিটন ও কর্মচারী মাহবুর কলেজের অধ্যক্ষ ও প্রদর্শক আলিয়া খাতুনের উপর হামলা চালান। হামলার নেতৃত্ব দিয়েছেন জয়নগর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এসদার, জয়নগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিন, ব্যবসায়ী আফাজউদ্দিন প্রমুখ। কিন্তু এখানে কিন্তু আমি বুঝলাম না, জয়নগর বিএনপির সহসভাপতি আকবর আলী কোত্থেকে আসলো? প্রত্যক্ষদর্শীর বক্তব্যে কিন্তু আকবর আলীর নাম নাই, অন্যদের নাম আছে, কিন্তু এই সহসভাপতিকে বিএনপি কেন্দ্রীয় কমিটি বহিষ্কার করেছে। তারা এত দ্রুত কোথায় সিদ্ধান্তটা পেলো, কি পড়লো, কি দেখলো, কি জানলো, আকবর আলীকে তারা কেন বহিষ্কার করলো, এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না। এখন ঘটনা হচ্ছে, এগুলো কেন হচ্ছে? আমি কিন্তু খালি একটা কলেজের কথা বলছি না। আপনি দেখেন গত কয়েকদিন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, কিন্তু এই তো কয়েকদিন আগে, সম্ভবত এক সপ্তাহখানেক আগে, সপ্তাহ অথবা 1.5 সপ্তাহ আগে, এই এপ্রিল মাসের 12-13 তারিখের ঘটনা হবে। এই ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে এই রাস্তার নিম্নমানের কাজ নিয়ে প্রশ্ন করায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একজন প্রকৌশলীকে ওখানকার ঠিকাদার মারধর করছে, বাঁশ দিয়ে দৌড়িয়ে তাকে ওখান থেকে দূর করে দিচ্ছে। এই দৃশ্য কিন্তু ভিডিও আমরা দেখছি, এটা যে ঠিকাদার বাঁশ দিয়ে প্রকৌশলীকে দৌড়াচ্ছে। কারণ প্রকৌশলী প্রশ্ন করেছিল যে কাজের মান নিম্নমানের কাজ হচ্ছে, কাজ এটা করা যাবে না। হয়তো এর পেছনে বিহাইন্ড দ্য সিন অনেক ঘটনাও থাকতে পারে, আমি জানি না। এগুলি তো হয়, প্রকৌশলীরা ঘুষ টুস চায়, ঘুষ টুস খায়, খেয়ে পরে আবার তারপরে আবার আটকায়, অনেক আছে। কাজে যারা ঠিকাদার তারা হয়তো বিরক্ত হয়ে অনেক কিছু করতেও পারে, আমি জানি না বিহাইন্ড দ্য সিন কী আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, বিহাইন্ড দ্য সিন যাই থাকুক না কেন, আপনি একজন লোককে প্রকাশ্য দিবালোকে বাঁশ দিয়ে পিটানোর জন্য বাঁশ দিয়ে দৌড়িয়ে নিয়ে যেতে পারেন, এটা কেন? আবার তার 2 দিন পরেই দেখলাম 17 তারিখে এপ্রিল মাসের কুমিল্লার 14গ্রাম উপজেলার একটা মাদ্রাসায় একজন তরুণ শিক্ষককে মানে একটা কক্ষের দরজা জানলা বন্ধ করে অন্য একজন শিক্ষক মারধর করছে। কেন? যে মারধর করছে সে নাকি দাবি করে যে এই মাদ্রাসার আমি প্রতিষ্ঠাতা এবং সে শিক্ষকও বটে, এবং তার কথা আমাদের সবাই চলতে হবে, না চলে তাই সে উত্তম মাধ্যম দিয়ে চটথাপড় মারে। কেন শিক্ষক কেন আরেকজন শিক্ষককে পিটাবে? প্রকৌশলী কেন একজন ঠিকাদারের হাতে মার খাবে? অথবা একজন মৎস্য ব্যবসায়ী সে কেন একজন শিক্ষকের গায়ে হাত তুলবে? যে ভিডিওটা আমরা দেখেছি যে আপনার জুতো দিয়ে ওই শিক্ষককে পেটানো হচ্ছে, সেই ভিডিওতে যখন আমি দেখি, যখন তাকে পেটানো হয়, ওখানে কিন্তু প্রিন্সিপাল ছিলেন কলেজের, আরও প্রায় 7-8 জন ভদ্রলোক ছিলেন, এবং এই ঘটনার সময় তারা কেউ দুজনের কাউকেই ফেরানোর চেষ্টা করেন নাই, কেউ না, ওই স্যান্ডেলওয়ালা কেউ না, অথবা ওই শিক্ষিকাও না, কেউ কাউকে তারা থামানোর চেষ্টা করেন নাই। মানে তারা ঘটনাটা ঘটতে দিয়েছেন, মজা নিয়েছেন আর কি, মজা। তো এই যে বাস্তবতাটা, এটা আসলে কি প্রমাণ করে? আমরা কি একটা অস্থির জাতিতে পরিণত হয়েছি? কিছু হলে গায়ে হাত তুলি। আপনি তো কারো গায়ে হাত তুলতে পারেন না আইন অনুযায়ী, কারো গায়েই না ভাই। আপনি একজন রিক্সাওয়ালার গায়ে হাত তুলতে পারেন না, আর রিক্সাওয়ালাকে চটথাপড় মারাটাকে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। পারেন না, কিন্তু আপনি করেন তো। কেন করেন? পৃথিবীর অন্য কোনো দেশে আপনি এই ধরনের পাবেন না। আপনার সঙ্গে আমার মিলল না, আমি আপনার সঙ্গে থাকবো না, চলে যাব। আপনি আমার বিরুদ্ধে কোনো বেআইনি কাজ করেছেন, আমি পুলিশের কাছে যাব, আদালতের কাছে যাব, আমি অথবা গ্রাম্য লোকের কাছে, স্থানীয় মাতবরের কাছে এই বিচার দিব, সালিশ হবে। আপনি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে নিচ্ছেন কেন? দুটো কারণে হয়। একটা কারণ হলো, যে পিটায় সে জানে আমি পিটালে আমার কোনো বিচার হবে না, কারণ আমার দল ক্ষমতায়, অর্থাৎ আমি পিটাতেই পারি, আমাকে তো কেউ কিছু করতে পারবে না, কারণ আমার হাতে ক্ষমতা আছে, সরকার আছে আমার। পুলিশটা আমাকে দেখলেও আমাকে ধরবে না, পুলিশটা আমাকে মারবে না, কাজে আমি পিটাতে পারি। আর দ্বিতীয় কারণ হলো যে আমার রাগ উঠে গেছে, এটা নিয়ে পরে হয়তো আমি বিচার টিচার পাবো না, মুরব্বীরা থামিয়ে দেবে, তো এখন রাগ উঠেছে, এখনই ঝালটা মিটিয়ে নেই। এগুলি একটা মানসিক সমস্যা। এই মানসিক সমস্যা পুরো দেশে কিন্তু ছড়িয়ে গেছে।
কেবল যে গ্রামে ওই কলেজে তা না, পুরো দেশে আমরা কিন্তু প্রতিনিয়ত দেখতেছি। তো এখান থেকে বাঁচবেন কি করে? আমি মনে করি এই পুরো ঘটনা এখন থামানোর দায়িত্ব সরকারের। সরকারকে বুঝতে হবে। দেখুন, আমি বিএনপিকে বলবো, যখন আওয়ামী লীগ সরকার চলে গেল, অন্তর্বর্তীকালীন সরকার আসলে ডক্টর ইউনূসের নেতৃত্বে, তখন কিন্তু সারা দেশে আপনারা অনেক নেতা নেত্রীকে বহিষ্কার করেছিলেন। কেন করেছিলেন? কয়েক হাজার। কারণটা কি? কারণটা তারা অবাধে চাঁদাবাজি করছিল, আপনাদের দলের ভাবমূর্তি নষ্ট করছিল, এই জন্য তাদেরকে আপনারা দল থেকে বের করে দিয়েছেন। ঠিক আছে, তখন কিন্তু আপনাদের দল ক্ষমতা আসে নাই। তখন বরং আপনাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাত ছিল, যারা আপনাদেরকে বেইজ্জতি করতে পারতো, যারা আপনাদেরকে ডিফেম করতে পারতো। একটা ভয় ছিল, আতঙ্ক ছিল। আপনারা এত, তার মধ্যেও যারা চাঁদাবাজি করেছে বহিষ্কার করেছেন। ওকে, ক্ষমতায় আসার পর গত 2 মাসে কয়জনকে বহিষ্কার করেছেন? কেন করেননি? তার মানে কি চাঁদাবাজি থেমে গেছে ক্ষমতা আসার পর? আমাদের বাস্তব অভিজ্ঞতা কি বলে? আমাদের অভিজ্ঞতা বলে যে দল ক্ষমতায় এলে চাঁদাবাজি আরো বেড়ে যায়। তখন ক্ষমতায় আসেনি, তারপরেও যে চাঁদাবাজি চলেছে, আপনি যখন ক্ষমতায় এসেছেন তখন চাঁদাবাজি তার চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে। তাহলে আপনি বহিষ্কার করছেন না কেন? তার মানে আপনি ধরে নিয়েছেন যে 5 বছর তো জনগণের কাছে আর মাপ চাওয়ার দরকার নাই, 5 বছর জনগণের কাছে আর ভালো হওয়ার দরকার নাই, আমি তো জিতেই গেছি। আবার 5 বছরের মাথায় যে আবার একটু শক্ত হব, জনগণকে বোঝাবো যে আমরা আপনাদের দল। বিষয়টা কি তাই? এখন তো আগে তো জনগণ তো একটু রাও শব্দ করতো, আমাকে আমার চাঁদাবাজি করছে, আমারটা নিয়ে যাচ্ছে। এখন তো সেই শব্দ করার তো সাহস পায় না, কারণ ক্ষমতায় তো ওনারাই, কিছু করলে তো জুতা পিটা। একটা কথা বলি ভাই, সময় পাল্টে গেছে। আজকাল ইয়াং জেনারেশন আর নেতার কথা শুনে কাজ করে না। আজকাল ইয়াং জেনারেশন হাতে একটা তাদের মোবাইল থাকে, সে মোবাইলে পুরো বিশ্ব দেখে। সেই বিশ্ব দেখে তার নিজের দেশটা কেমন হবে এর তার একটা কল্পনা থাকে। সে সেরকমভাবে দেশটাকে দেখতে চায়। যখন দেখতে না পায়, দেশে যারা শাসক আছেন তাদের ব্যাপারে তাদের মনে একটা বীতশ্রদ্ধ অনুভূতি জন্ম হয়। সরকারকে এটা বুঝতে হবে। আপনার এই নেতাকর্মীরা কিন্তু দানব হয়ে গেছেন। দানব দিয়ে জজ চালাতে পারবেন না। দানব দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, শাসন করা যায় না। দানব দিয়ে মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় না। আপনার এই দানবদের আপনি থামাইতেও পারবেন না। এটা এত বড় দানব হয়ে গেছে, আপনার কথা কোনো মূল্য এদের কাছে নাই। আপনার মন্ত্রী সভাতেই নাই, আপনি অন্য কোথায় কি যাবেন? নাই তো মূল্য। তো আমি কিন্তু মানুষ কিন্তু দেখেন, যখন নাকি আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দেওয়া হয়েছিল, মানুষ কিন্তু একটা পার্থক্য আশা করছিল, ভেবেছিল নতুন একটা সময় আসবে। সেই পার্থক্য কি মানুষ দেখতে পাচ্ছে? একবার ভাবুন, নিজেকে প্রশ্ন করুন। আমি সরকারকে বলছি, আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন। আপনারা যে শাসন দিচ্ছেন, আপনারা যে সিস্টেম চালু করেছেন, এই সিস্টেম দেখে এদেশের মানুষ কি শেখ হাসিনা সরকারের তুলনায় আপনাদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছে? পাচ্ছে না। শেখ হাসিনা পুরো 15 বছর তারা কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নাই। শেষ দিকে এসে কয়েকদিন আগে করছিল একটা, করে নাই কিন্তু আপনারা তাও করে দিয়েছেন একদম যাত্রা শুরুতেই। মানুষ পার্থক্যটা দেখতে পাচ্ছে না, বরং মানুষের কাছে, অনেকের কাছে আরো ভয়ঙ্কর সময়ের আশঙ্কা তাদের মধ্যে তৈরি হচ্ছে। আমি তাকিয়ে দেখেছি, আমি কিন্তু খুব একটা পার্থক্য দেখি না। এমনকি যারা নেতা আছেন, মূল নেতা আছেন, মন্ত্রী আছেন, তাদের মধ্যেও আমি একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া আর কারোর মধ্যে কোনো পার্থক্য দেখি না। আমি আগের প্রধানমন্ত্রী থেকে বর্তমান প্রধানমন্ত্রী তুলনা করলে আমি একজন বেটার লোককে দেখি, আর কাউকে দেখি না। কিন্তু যে এই জিনিসটা আপনাদের আত্মউপলব্ধি হয়েছে, না হলে আপনাদের সামনে বড় একটা বিপদ অপেক্ষা করছে। প্রিয় দর্শক, আমি জানি না আমার এই কথা কোনো মূল্য আছে কিনা শাসক দলের কাছে, কিন্তু আপনারা ভাবতে থাকুন যে সামনের দিনগুলিতে আমাদের কি দেখতে হবে।